রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 কাপ চাল দিয়ে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পাতা পাঁপড় বানিয়ে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করুন। এগুলো যেমন মুচমুচে হয় তেমন খেতে কিন্তু দারুণ লাগে। এই পাঁপড়গুলো খাওয়ার পর দোকান থেকে পাঁপড় কিনে খেতে ইচ্ছাই করবে না। চাইলে এই পদ্ধতিতে এই পাতা পাঁপড় রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। পাতা পাঁপড় বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই 1 কাপ চাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সারা রাত ভিজিয়ে রাখছিলাম। চালটা দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। আর এই পাঁপড়গুলো বানানোর জন্য আমি এখানে আতপ চাল ব্যবহার করছি। আতপ চাল দিয়ে পাঁপড় বানালে দেখবেন পাঁপড়গুলো খুবই ভালো হয়। তো আপনাদের হাতের কাছে যদি সেদ্ধ চাল থাকে তা দিয়েও কিন্তু এই পাঁপড়গুলো বানিয়ে নিতে পারেন। এবার এই ভেজানো আতপ চাল একটা মিক্সার জারের মধ্যে অল্প অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি আর মিক্সিতে যতটা পারা যায় একটু মিহি করে বেটে নিচ্ছি। সব ভেজানো আতপ চালটাই মিক্সার জারের মধ্যে অল্প অল্প পরিমাণে নিয়ে মিক্সিতে যতটা পারা যায় একটু মিহি করেই বেটে নিয়েছি। আর এটা যেহেতু অনেকটাই ঘন আছে তার জন্য মিক্সি ধোয়ার পর যে জলটা ছিল তা থেকে অল্প অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়ে মিশ্রণটা অল্প একটু পাতলা করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ মতো ময়দা। ময়দাটা এর মধ্যে দিলে এই পাঁপড়গুলো কিন্তু আরও একটু বেশি হালকা ফুলকা হয়। তো ময়দাটা চাইলে আপনারা দিতেও পারেন কিংবা না দিয়েও পাঁপড়গুলো বানিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন ময়দা দিয়ে বানিয়ে নিতে। সেক্ষেত্রে পাঁপড়গুলো দেখবেন আরও একটু বেশি হালকা ফুলকা হবে। 1/3 কাপ মতো ময়দা দিয়ে মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তার জন্য মিক্সি ধোয়ার পর যে জলটা ছিল আগে অল্প পরিমাণে জলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, তারপরও বেশ কিছুটা পরিমাণে রয়ে গেছিলো। এটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে অল্প অল্প করে আরও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণের ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘনও হবে না বা পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার এই মিশ্রণের মধ্যে যাতে কোনো রকম ছোট ঢিলা বা শক্ত ভাব না থাকে তার জন্য ছাঁকনির মধ্যে এটা ছেঁকে নিচ্ছে। ছাঁকনিতে এই চালের মিশ্রণটা ছেঁকে নিলাম। আর দেখুন বন্ধুরা, এই মিশ্রণটার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট চালের দানা ভাব থেকে গিয়েছিলো। এগুলো থাকলে পাঁপড়গুলো খুব একটা ভালো হয় না, তাই এভাবে করে ছেঁকে নিলে খুবই সুবিধা হয়। তো এবার এই মিশ্রণের মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি মোটামুটি 1/3 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু এখানে স্বাদ বুঝে ব্যবহার করবেন, খুব বেশি লবণ কিন্তু কখনোই দেবেন না। সেক্ষেত্রে পাঁপড়গুলো তৈরি হওয়ার পর যখন শুকনো হয়ে যাবে অনেকটাই নোনতা লাগতে পারে। এটির সাথে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং সোডা, যাতে করে পাঁপড়গুলো অনেকটাই মচমচে এবং ফোলা ফোলা ভাব হয়। এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ এবং বেকিং সোডা দিয়ে মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণটা থেকে অর্ধেকটা মতো মিশ্রণ অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু একটু কালারফুল বানাবো, যেহেতু পাতা পাঁপড় একটু হালকা সবুজ কালার হলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে, তার জন্য অল্প পরিমাণে ফুড কালার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। অর্ধেকটা মতো মিশ্রণের মধ্যে অল্প পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি পাঁপড় বানানোর ক্ষেত্রে ফুড কালার পছন্দ না করেন সেক্ষেত্রে নর্মালভাবে যে মিশ্রণটা বানিয়েছি মিশ্রণটা দিয়েও কিন্তু পাঁপড়গুলো বানিয়ে নিতে পারেন। তো দেখুন গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। এবার যেহেতু এগুলো পাতা পাঁপড়, এই পাতা পাঁপড়গুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন বেশ অনেকগুলো কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। আর পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়েছি। আর অপর সাইডটা সুতির কাপড়ের মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়ে এভাবে করে লাগিয়ে নিয়েছি। একদম হালকা করে তেলের মধ্যে লাগিয়ে নিয়েছি যাতে করে পাঁপড়গুলো তৈরি হয়ে যাওয়ার পর এই পাঁপড়গুলো খুব সহজেই উঠে আসে। এবার পাঁপড় বানানোর জন্য যে চালের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম মিশ্রণটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে মিশ্রণটা দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিশ্রণের ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘনও নেই আবার পাতলাও নেই, মিডিয়াম ঘনত্বেই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি আর পাতাটা যেহেতু অল্প একটু বাঁকা রয়েছে তার জন্য এভাবে করে হালকা করে চেপে দিলাম যাতে পাতাটা অনেকটাই সোজা হয়ে যায়। আর এর মধ্যে এই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে করে খুব বেশি মিশ্রণ এর মধ্যে না থাকে, মিশ্রণটা খুব সহজেই ঝরে যায়। পাতার মধ্যে এভাবে করে মিশ্রণটা লাগিয়ে নিয়ে এক্সট্রা মিশ্রণটা এ থেকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে এভাবে করে কয়েকটা পাতার মধ্যে লাগিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে বেশ কয়েকটা পাতার মধ্যে পরিমাণ মতো মিশ্রণটা লাগিয়ে নিয়ে এই থালাটার মধ্যে রেখে দিয়েছি। আর পাতাগুলো যেহেতু অনেকটাই বড় বড় সাইজের তাই জন্য কয়েকটা পাতাই এর মধ্যে রাখা গেছে। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি আর এই থালাটা এই কড়াইয়ের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো সময় অপেক্ষা করার পর দেখে নিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো কুক হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব নেই। এবার এগুলো কড়াই থেকে বের করে নিচ্ছি আর একইভাবে বাকি যে মিশ্রণটা আছে তাতেও সবগুলো তৈরি করে নিচ্ছি। ফুড কালার ছাড়াই সব মিশ্রণটা থেকে সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার যে গ্রিন কালার ফুড কালার মেশানো মিশ্রণটা ছিল তা থেকেও এগুলো তৈরি করে নিচ্ছি। প্রতিটা পাতার মধ্যে দেখুন এভাবে করে অল্প অল্প করে মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু মিশ্রণ লাগানো যাবে না, সেক্ষেত্রে এগুলো অনেকটাই কিন্তু মোটা হয়ে যাবে। তার জন্য এভাবে করে মিশ্রণটা অল্প একটু ঝরে নিতে হবে। একইভাবে এগুলো মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো সময় ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো তৈরি করে নিয়েছি। একইভাবে সব পাতা পাঁপড়গুলো ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, 1 কাপ মতো চাল দিয়ে কতগুলো পাতা পাঁপড় তৈরি হয়েছে। এবার এগুলো ঠান্ডা করে নেওয়ার পর এগুলো থেকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন পাতার মধ্যে থেকে কোনো না কোনো সাইড থেকে একটু করে ছেড়ে যাবে, আর এগুলো তুলে নিতে কিন্তু খুবই সুবিধা হবে। তো এগুলো দেখুন খুব সহজভাবে তুলে নিচ্ছি। আর এগুলো কতটা পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই পাতা পাঁপড়গুলো এভাবে করে বানালে দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। গ্রিন ফুড কালার দেওয়ার কারণে এই পাতা পাঁপড়গুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। সব পাতা পাঁপড়গুলো পাতা থেকে তুলে নিয়েছি। আর এই পাতা পাঁপড়গুলো দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়েছে। একটু পাতলা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে পাঁপড়গুলো অনেকটাই হালকা ফুলকা হবে আর অনেকটাই বেশি ফুলবে। একটু যদি মোটা হয় সেক্ষেত্রে দেখবেন পাঁপড়গুলো অনেকটাই একটু শক্ত ভাব থাকতে পারে আর খুব বেশি ফোলে না। তো এগুলো আপনারা চাইলে রোদে দিয়েও শুকনো করে নিতে পারেন বা ফ্যানের তলায় রেখেও শুকনো করে নিতে পারেন। রোদে দিলে এগুলো একদিন মতো সময়তেই শুকনো হয়ে যায়। আর যদি এগুলো ফ্যানের তলায় রেখে শুকনো করতে চান সেক্ষেত্রে 2 দিন মতো সময়গুলোতে শুকনো হয়ে যাবে। তো এগুলো আমি রোদে শুকনো করে নিয়েছি, একদিন সময় কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার এগুলো দেখুন কতটা সুন্দর লাগছে, অনেকটাই কিন্তু পাতলা হয়ে যাওয়ার কারণে দেখতে খুবই ভালো লাগছে। এবার এখান থেকে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। পাঁপড়গুলো তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। পাঁপড় যদি এতটা সুন্দরভাবে ফোলে আর মচমচে হয়, কার না ভালো লাগবে পাঁপড় বানিয়ে নিতে। দোকান থেকে কিনে খেতে ইচ্ছাই করবে না। মাত্র 1 কাপ চাল দিয়ে অনেকগুলো পাঁপড় এভাবে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন আর যখন খুশি ইচ্ছা হলে ভেজে খেতে পারেন। এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর এগুলো দেখুন কতটা মচমচে হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে পাঁপড় বানিয়ে দেখুন। আর এই পাঁপড় রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।